বাংলা ট্রিবিউন লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি রাজধানী ঢাকার ইস্কান্ডার প্লাজা নামে একটি ভবনের সামনে। এই ভবন দিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো। এই ভবনটি একটি বিশেষ কারণে আজ আমরা এই ভবনের সামনে এসেছি। এই ভবনে একজন চিত্রনায়ক থাকতেন, তিনি জীবনের শেষ দিনটিও এখানে কাটিয়েছেন। দেশীয় চলচ্চিত্রে তিনি আসলে এসেছিলেন ধূমকেতুর মতো, এসেছেন, দেখেছেন, জয় করেছেন। রূপালী পর্দার সেই ক্ষণজন্মা রাজপুত্রের নাম সালমান শাহ। ভক্তদের কাছে তার নামটি এখনো এক দীর্ঘশ্বাস। আজ তার ২৮তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছর সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে ভক্তরা শ্রদ্ধা, ভালোবাসায় তাকে স্মরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নায়কের নামে অনেক পেজ আছে, সেগুলোর মধ্যে টিম সালমান শাহ, সালমান শাহ ইমন এবং সালমান শাহ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মাসুদ রানা নকিব। আমরা এখন কথা বলবো, আমাদের সঙ্গে আছেন আজ মাসুদ রানা নকিব, সালমান শাহের খুব আলোচিত একজন ভক্ত, আমরা তাকে চিনি এই নামেই। তো নকিব, আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছে। আজ তো আপনার প্রিয় নায়কের মৃত্যুবার্ষিকী, তো প্রতি বছর তো আপনি বিভিন্ন আয়োজন করেন, তো এই বছরের আয়োজনটা কি? এবছর সালমান শাহ যখন মারা যায় তার পরের বছর, মানে প্রথম মৃত্যুবার্ষিকী থেকেই আমি যখন চাঁদপুরে ছিলাম তখন মৃত্যুবার্ষিকীতে মিলাদ দোয়ার আয়োজন করতাম। আর ওইটা এখনও করতেছি আর কি। আগে চাঁদপুরে করতাম, এখন ঢাকায় করি। তো আজকেও মিলাদ মাহফিলের আয়োজন আছে ফার্মগেট একটা মসজিদে। ওখানে কি টিম সালমান এই তিনটা পেজের যারা সদস্য তারাই মূলত এসে থাকে? যারা ঢাকায় থাকেন তাদের মধ্যে অনেকেই আসবে, আর ঢাকার বাইরে যারা থাকে তাদের তো আর আসা সম্ভব না, কেউ কেউ আসবে হয়তো। আচ্ছা, আমরা তো জানলাম আপনি কি কি আয়োজন করেন, প্রতি বছরই এরকম একটা আয়োজন করে শ্রদ্ধা জানান নায়ককে। তো আমরা প্রথমে আপনার একটু গল্পটা শুনি যে আপনি সালমান শাহের যে ভক্ত, আমরা আপনার এই যে ভক্ত হয়ে ওঠা এই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। আসলে সিনেমা দেখতাম প্রচুর এক সময়, মানে গ্রামে স্কুলে যখন পড়তাম তখন মানে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখার অনেক অভিজ্ঞতা আছে। তো তখন সব নায়কের সিনেমা দেখতাম। কিয়ামত থেকে কিয়ামত যখন রিলিজ হয় তখন দেখছিলাম পরিবারের লোকজনের সাথে। তো এরপরে আমি ৯৬-এর শুরুর দিকে আমি প্রথম ঢাকায় আসি। ঢাকায় আসার পর জাতীয় জাদুঘরে আমার এই সালমান শাহের সাথে দেখা হয়, সংক্ষিপ্ত কথা হয়। তো এরপরে যখন এলাকায় চলে যাই, সেপ্টেম্বরে যখন ওনার মৃত্যু সংবাদ শুনি, বিকেলে যখন টিভিতে খবর দেখছিলাম, সিনেমা দেখছিলাম, বাংলা সিনেমা হচ্ছিল শুক্রবারে। ১৯৯৬ সালেই জাতীয় জাদুঘরে আপনার পরিচয়? জানুয়ারির দিকে আর কি। জানুয়ারিতে ওনার সাথে ওইখানে দেখা এবং কথা হয় অল্প সময়। তো যখন মৃত্যুর সংবাদটা জানলাম বিটিভিতে, তখন আর কি ওনার সাথে যে আমার দেখা কথা ওই সময়গুলি মনে হয়েছে। এরপরে তো ওনার সিনেমা দেখতাম প্রচুর, মারা যাওয়ার পরে তা আরও দেখছি। তো ওনার বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে গিয়া, ওনার ভিউ কার্ড সংগ্রহ করতে গিয়ে, ওনার সংশ্লিষ্ট যাবতীয় যত কিছু আছে এসব সংগ্রহ করতে গিয়ে মানে ওনার প্রতি আরও বেশি আসক্ত হই। তো এইভাবে আর কি ওনার প্রতি ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা তৈরি হয় আর কি। আমরা এদিকে চলে আসি নাকি ভাই, যে আমরা এই ভবনটির সামনে আজকে এসেছি। ভবনটির বিষয়ে যদি একটু বলেন যে সালমান শাহ যে এই ভবনে থাকতেন, এটা আপনি কবে জেনেছেন? আর তখনই তো মানে যখন সালমান শাহর মৃত্যুর সংবাদ জানি, এরপরে যখন বিভিন্ন পত্রিকা ম্যাগাজিন কিনি, পড়ি এবং ওনার সংশ্লিষ্ট যত নিউজ পড়ি, তখন জানতাম যে ইস্কাটন প্লাজায় তিনি থাকতেন এবং ওনার যেই মানে ডেড বডি এখান থেকে উদ্ধার করা হয়েছে। তো ওইভাবে আর কি জানছি যে এখানে থাকে। এরপরে যখন ঢাকায় আসতাম তখনই এদিকে আসতাম, বা প্রত্যেক জন্ম মৃত্যুবার্ষিকীতে ইস্কাটন প্লাজার সামনে আসি, বা উনি ওনার যেই ধানমন্ডির যে গ্রিন রোডের যে পাশে ওনার বাবা মা সহ যেখানে থাকতেন বর্ণকুলের, ওইখানেও যাই। তারপরে ধানমন্ডি লেকের কাছে আটের ওইখানে ওনার একটা ফ্ল্যাট আছে, ওইখানে ওনার মা থাকে, উনি যখন বাংলাদেশে আসে ওইখানেও যাই। তো আসলে এই জায়গাগুলিতে ঘুরলে হয় কি যে ওনার কথা খুব মনে হয়। যেমন ঢাকায় আসলে আমি যখন এই রাস্তা দিয়ে যাই, ইস্কাটনের এই রাস্তা দিয়ে যাই, তখন মানে এদিকে নজর পড়েই, এবং ওনার যখন এদিকে যখন তাকাই তখন ওনার কথা খুব মনে হয়।
এবং মানে অনেক কিছু মিলাই, যে যেমন অনেক বিভিন্ন পত্রিকায় ম্যাগাজিনে অনেক লেখা পড়ছি। তো একটা মানুষ এখানে ঢুকতো, আবার বের হইতো, এইখানে বসবাস করতো, শুটিং নিয়ে ব্যস্ত থাকতো। তো অনেক কিছু মনে হয় আর কি এই রাস্তায় যখন আসি, বা গ্রিন রোডে যখন যাই, বা ধানমন্ডিতে যখন যাই। তো এইসব বিষয়গুলি খুব মনে হয় আর কি, যার কারণে এখানে আসা। দর্শক, আমরা দেখছি যে মাসুদ রানা নকিব কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। মানে আসলে নকিবের মতো সালমান শাহ যারা ভক্ত, তাদের প্রত্যেকেই আসলে তার কথা মনে পড়লে বা তার নামটি মনে পড়লে, তার ছবি চোখের সামনে আসলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং চোখের পানি আসলে অনেকের চোখ ছলছল করে ওঠে। তখন আমাদের সঙ্গে ক্যামেরায় আছেন মোহাম্মদ মাসুম। মাসুম, আমরা যদি একটু বিল্ডিংটা দেখাই, এই বিল্ডিং এর 11/B ফ্ল্যাটে সালমান শাহ থাকতেন এবং এখানে 1996 সালের আজকের এই দিনে 6 সেপ্টেম্বর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এইটুকু আমরা সংবাদপত্রে দেখেছি, কিন্তু তার এই মৃত্যু নিয়ে অনেক রহস্য আছে এবং ভক্তদের মধ্যে এই ধোঁয়াশাটা আরো বেশি করে বিরাজমান। এত বছর পরে এসেও তারা আসলে এই মৃত্যুর যে তদন্ত রিপোর্ট এবং যে কথাগুলি সরকারি দপ্তর থেকে বলা হয়, তারা সেগুলি আসলে মেনে নিতে পারেন না। এই বিষয়ে আমরা কথা বলবো নকিবের সঙ্গে। নকিব, যেই মৃত্যুর তদন্ত রিপোর্ট এবং অন্যান্য বিষয় যে যে প্রচলিত, তো সেটা কি আপনারা মানে মনে করেন কিনা সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন? দেখেন, উনি যখন এই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তো ওনার সাথে অনেক কিছুই ঘটছে। তো ওনার সিনেমা ইন্ডাস্ট্রির ক্যারিয়ার খুব সংক্ষিপ্ত সময়ের ক্যারিয়ার, মৃত্যুর আগের এবং পরের অনেক ঘটনা বিশ্লেষণ করলে এটাকে কোনোভাবেই আত্মহত্যা মনে হয় না, হত্যাই মনে হয়। তো এখন বিষয় হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে যে আপনি বললেন যে ওনার ডেড বডি সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত ছিল, তো যেই সিলিং ফ্যানের সাথে ওনার ডেড বডিটা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেই সিলিং ফ্যান কিন্তু আলামত হিসেবে জব্দ করা হয়নি। হ্যাঁ, সেই সময়ে করা হয়নি, এবং পরবর্তীতে অনেকগুলি তদন্ত হয়েছে। সেই তদন্তের সময়ও সিলিং ফ্যান উদ্ধার করা হয়নি, ওইটা তাদের ফ্যামিলির হেফাজতেই ছিল। পরবর্তীতে যখন পিবিআই তদন্ত করা শুরু করে, তারপরে তারা, যখন আমি এই বিষয় নিয়ে লেখালেখি করছিলাম, পরবর্তীতে তারা এই সিলিং ফ্যানটা তাদের আলামত হিসেবে জব্দ করে। তো এরকম অনেক ছোটোখাটো বিষয় আছে তদন্ত করার সময়, যেটা মানে গাফিলতি হিসাবে দেখা যায়। আর সর্বশেষ পিবিআই যে রিপোর্টটা দিচ্ছে, তদন্ত রিপোর্ট, তো তারা আসলে মহামান্য আদালত যখন এটা পুনরায় তদন্ত করার জন্য তাদেরকে অর্ডার দিছে, তো তারা পুনরায় তদন্ত করছেন। অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, যেহেতু এত অনেক আগের বিষয় একটা। তো তদন্ত করার পর তারা যেটা করলেন, যে তদন্ত রিপোর্ট মহামান্য আদালতে দাখিল করার আগে তারা একটা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখানে তারা মানে পুরো তদন্তের বিষয়টা সেখানে উল্লেখ করেন এবং উপস্থাপন করেন দেশবাসীর সামনে, সাংবাদিকদের সামনে। তো এটা কি মানে কোনো তদন্তকারী সংস্থা মানে তারা পারে যে মহামান্য আদালতের কাছে রিপোর্ট দাখিল করার আগে তারা জনসমক্ষে সেটা প্রচার করলো বা প্রকাশ করলো? আমার মনে হয় পারে না, আমি যতদূর জানি আর কি। তো তারা এটা কেন করছে, মানে এই সব এইরকম অনেকগুলি বিষয়ে যদি আমি মানে বিশ্লেষণ করতে যান, আপনি দেখেন, সেই ক্ষেত্রে মনে হবে যে না, তাদের তদন্তেও গাফিলতি আছে বা কিছু একটা আছে। ভিন্ন খাতে হ্যাঁ, প্রবাহিত করার হ্যাঁ, চেষ্টা করেন। ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এখন এটা মানে হত্যা করে আত্মহত্যার নাটক তৈরি করা কিনা, বা যদি আত্মহত্যা হয়ই, মানে একদম আত্মহত্যা হয়েই থাকে, যেহেতু প্রত্যেকটা তদন্তে আত্মহত্যার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং অনেকে বলে যে আত্মহত্যা করছে। তো একটা মানুষ যদি আত্মহত্যা করে, সেই আত্মহত্যার নেপথ্যে তো অনেক কারণ থাকে। কারণ উনি অনেকগুলি সিনেমার সাইনিং করা ছিল, অনেকগুলি সিনেমার ওনার শুটিং রানিং ছিল, ডে নাইট মানে কয়েক শিফটে উনি কাজ করতেন। এত ব্যস্ত একজন মানুষ মানে আত্মহত্যা করছে, এটা বিশ্বাস হয় না। আর সবচেয়ে বড় বিষয়, কোটি কোটি টাকা ওনার উপর লগ্নি ছিল, উনি অনেকগুলি নতুন সিনেমায় সাইনিং করছিলেন। তো যেই মানুষটা ভবিষ্যৎ প্ল্যানিং করেন যে কার কার সাথে সিনেমা করবেন, কোন কোন সিনেমায় কাজ করবেন, কিভাবে কি করবেন, এসব নিয়ে মানে প্রত্যেক রাতেই বসেন এবং বিভিন্ন প্রডিউসারের সাথে বা ডিরেক্টরের সাথে বসেন। তো সেই মানুষ হুট করে এরকম মানে রাতে বাসায় আসলো, পরদিন সকালবেলা পানি চাইলো, পানি পান করে সে মানে গলায় রশি নিয়ে জুইলা পড়লো। তো এগুলি আসলে মানে 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 একদম মনে হয় যে পরিকল্পিত একটা বিষয়। আর উনি মানে সালমান শাহ যখন মারা যায়,
উনি তো সেপ্টেম্বরের আজকের এই দিনে মানে ওনার ডেড বডি এখান থেকে উদ্ধার করা হয়েছে। তো সেপ্টেম্বরের আগের সময়টা আপনি যদি একটু মানে নজর দেন, জুন, জুলাই, আগস্ট, এই 3টা মাস 96 সালের, 1996 সালের জুন, জুলাই, আগস্ট, এই 3টা মাস ওনারা নিয়ে কি হয়েছে, কি ঘটছে আমাদের এই মিডিয়াতে বা সিনেমা ইন্ডাস্ট্রিতে, ওনারা নিয়ে যে অনেক ধরনের নোংরামি হয়েছে, নোংরা রাজনীতির শিকার হয়েছে, উনি উনি মানে নিষিদ্ধ হয়েছে, ওনারে বয়কট করা হয়েছে, মানে ইন্ডাস্ট্রির যতগুলি সংগঠন সংগঠন ছিল তারা নিষিদ্ধ করছে। তো সব কিছু মিলে এত ব্যস্ত একজন মানুষ, যারে বলা হয়েছে যে আপনি 2 সপ্তাহ কোনো কাজ শুটিং করতে পারবেন না, দেশের বাইরে যেতে পারবেন না, মানে এরকম একটা বাইন্ডিং দিয়ে দেওয়া হয়েছে। তো একটা মানুষ যে এতগুলি সিনেমায় অভিনয় করতেছে, তার কাজের ব্যস্ততা মানে মানে দম ফেলার ফুরসত নাই, সেই মানুষটার এরকম হঠাৎ করে মানে তুচ্ছ কারণে, যেটা মানে একদম তুচ্ছ কারণে তারা ইয়ে করছে, মানে নিষিদ্ধ করা হয়েছে শিল্পী সমিতি থেকে। তো এরকম ঘটনাগুলি যদি আপনি বিশ্লেষণ করতে যান, আরেকটা আরেকটা বিষয় আমি যোগ করি, ওনার উপরে কিন্তু কয়েকবার হামলা হয়েছে, অ্যাটাক হয়েছে। একটা প্রথমত যেটা হয়েছে, তেজতুরি বাজারে একটা প্যাকেজ নাটকের শুটিংয়ে, ওইখানে ওনার উপরে অ্যাটাক করা হয়েছে। তো যারা অ্যাটাক করছে তাদেরকে গ্রেপ্তার করছিল, পরবর্তীতে তারা মানে ছাড়া পাইছে। যাই হোক, ওই একটা ঘটনা। তারপরে ধানমন্ডি আবাহনী ক্লাবের আবাহনী মাঠের এইখানে ওনারে ফোন করা হয়েছে, ফোন করে নানা ধরনের কথা বলা হয়তো, উত্ত্যক্ত করা হয়তো, গালিগালাজ করা হয়তো। তো পরবর্তীতে ওনারা এইভাবে বাসা থেকে বাইর করে আনছে, বাসা থেকে বাইর করে আই না কয়েকজন ওনার উপর অতর্কিত হামলা করছে আবাহনী মাঠের পাশের গলিতে। তো হামলা করছে, ওই হামলা ঠেকাই দিকে ওনার কিন্তু হাত কেটে গেছে, ওরা যখন ছুরি মারছিল তখন হাত দিয়ে ঠেকাই দিকে হাত কেটে গেছে। তো এরকম ঘটনা আছে। তারপরে চট্টগ্রামে উনি যখন ওনার স্ত্রীকে আনতে যান, স্বামীরা ওইখানে চলে যায়, ওনারে আনতে যান, ওইখানে কিন্তু উনি অ্যাটাক হয়েছে। তো এরকম যে ঘটনাগুলি, উনি ওনার নিরাপত্তার জন্য উনি একটা সময় আইসা উনি পিস্তল কিনে, এবং সেটা মানে লাইসেন্স করা পিস্তল, এবং সেটা তার সাথে রাখে, উনি বডিগার্ড নিয়োগ দেয় নিজের জন্য। তো একটা মানুষ যদি এত কিছু মানে সর্বশেষ ওনার যে ইয়েটা, উনি একটা সংবাদ সম্মেলন করছিল মিকাডো চাইনিজ সেন্টারে। মিকাডোর এখন যেই ভবনটা এখানে না, এটা তখন আর একটা ভবনে ছিল। তো ওইখানে উনি সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেন শাবনূর সংক্রান্ত ইস্যু বা অন্যান্য সব কিছু মিলে, তখন উনি কিন্তু ওনার জীবনের নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন, যে ওনারে হত্যা করা হতে পারে, এরকম বিষয় নিয়ে উনি ইঙ্গিত দিছিলেন। তো এইসব বিষয়গুলি কিন্তু কেউ আমলে নেয় না, বা ওই সময় যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনিয়র যারা ছিল সবাই কিন্তু জানে কোথায় কি হয়েছে না হয়েছে, বা সালমান শাহর ফ্যামিলি অনেক কিছু জানে, সামিরা অনেক কিছু জানে, বা সালমান শাহ সহকর্মী যারা বা তার সাথে যারা ছিল, আর সালমান শাহ সহকারী যে আবুল, উনি A to Z সব জানে। আবুল যখন থেকে সালমান শাহর সাথে ছিল, সালমান শাহ সব কিছু সে জানে। তো এখন আবুল বা এই ফ্ল্যাটে যেদিন ওনার ডেড বডি উদ্ধার করা হয়েছে, তো সেদিন এই ফ্ল্যাটে যারা উপস্থিত ছিল, তারা তো ওই ঘটনা তো একটা ফ্ল্যাটে যেই মানুষগুলি উপস্থিত থাকে, আমি যদি এখানে কোনো একটা অঘটন ঘটাই, অন্যান্যরা টের পাবে না? তো ওনারা অবশ্যই টের পাইছে। এখন ওনারা সত্য বলতেছে কিনা বা ওনারা যা বলতেছে সেটা মিথ্যা কিনা, এটা যাচাই করবে কে? হ্যাঁ, কারণ তো তারা একই রকম কথা বলছে সব সময়, যে মানে যা মানে তারা সব সময় বলে আসছে, এখনো আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা সেভাবেই বলে। কিন্তু ঘটনার নেপথ্যে আরো অনেক কিছু তো ঘটতে পারে। তারপরে ওনার উনি যখন আনন্দমেলার সাথে ওনার যে ক্যাচাল হয়, আনন্দমেলার সাইনিং করা যে 4টা সিনেমা, এর মধ্যে সে যখন কেয়ামত থেকে কেয়ামত রিলিজ হওয়ার পরে বাকি 3টা যখন করবে না বললো, তখন তো তাদের সাথেও ক্যাচাল হয়। তারাও অনেক মানে নোংরামি করছে তার নিয়ে, বিভিন্ন ধরনের বানোয়াট নিউজ করাইছে। এবং ওই বয়কটের নেপথ্যের কারণগুলিও কিন্তু এই মানে সুকুমার রঞ্জন ঘোষের সাথে তার ক্যাচাল, বা অন্যান্য যারা ছিল তাদের সাথে ক্যাচাল, সব কিছু মিলে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন, মানে সব কিছু মানে যদি আপনি বিশ্লেষণ করতে যান, এটাকে কখনোই আত্মহত্যা মনে হবে না। আর আত্মহত্যা যদি হয়, তাইলে আপনি এই আত্মহত্যার নেপথ্যে কিন্তু অনেক কারণ আছে। সেই কারণের মধ্যে অন্যতম এই সার্বিক পরিস্থিতি, যে এতক্ষণে যা বললাম। তো এইগুলি যদি আপনি আমলে না নেন, একটা মানুষকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া বা আত্মহত্যা করতে বাধ্য করা, প্ররোচিত কিনা আত্মহত্যা, তো এগুলি কি কখনো খতিয়ে দেখছে? কারণ যেই মানুষটার উপরে কোটি কোটি টাকা লগ্নি ছিল, তো সেই লগ্নিকৃত টাকা যারা মানে যারা লগ্নি করছে তাদেরও তো ক্ষতি হয়েছে। সালমান শাহ ফ্যামিলি মানে সালমান শাহ মারা যাওয়াতে তার ফ্যামিলি যেরকম ক্ষতি হয়েছে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে, এবং যারা তার উপরে লগ্নি করছে তাদেরও ক্ষতি হয়েছে। তো এই বিষয়গুলি কিন্তু কেউ ওইভাবে আলোচনায় আনে নাই, আমলে নেয় নাই, তদন্তকারী সংস্থাও না, বা সার্বিক মানে পরিস্থিতি মিলে অন্যান্য যারা ছিল এই সংশ্লিষ্ট কেউ না। এইগুলি আসলে সিনেমা ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টটা খুব ভালো ভালো বলতে পারবেন, কিন্তু তারা কখনোই বলে না। মানে তারা সবসময় দেখছি মানে সালমান শাহ ইস্যু আসলে তারা মানে এই ধরনের ইস্যুগুলি এড়িয়ে যায়।
যেটা বলে স্মরণ করে, বিভিন্ন ধরনের কথা বলে, কেউ মানে তার ভালো দিকগুলি বলে, কেউ সমালোচনা করে, এক একজন এক এক রকম বলে। তো বিষয় হচ্ছে, আপনি যদি এফডিসির যারা কর্মকর্তা কর্মচারী ওইখানে যারা আছে তাদের কাছে সালমান শাহ সম্পর্কে জানতে চান, দেখবেন তার একটা মানে রূপ তাদের কাছে। তিনি মানুষকে হেল্প করতেন, খোঁজ খবর নিতেন। এফডিসিতে ঢোকার সময় সেটা একদম মানে তৃতীয় শ্রেণীর কেউ যদি হয় তার সাথে সালাম দিতেন, কুশল বিনিময় করতেন, জড়িয়ে ধরতেন। তো এই জিনিসগুলি এত বড় একজন সুপারস্টার হয়েও যে এই জিনিসগুলি করতেন, এই জন্য মানে তিনি ব্যতিক্রম ছিলেন। আর এই কারণেই এখন পর্যন্ত মানুষ, আজকে 28 বছর তার মৃত্যুর, এখনো মানুষ তারে মনে করে, ভবিষ্যতেও মনে রাখবে। এবং যতদিন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আছে, মানুষ সিনেমা সম্পর্কে মানুষ আগ্রহ থাকবে, ততদিন মানুষ সালমান শাহকে মনে রাখবে। এটাই বাস্তব সত্য। এখন ওই যে বললাম যে নেপথ্যের অনেক কিছু আছে যেটা সামনে আসে না, আলোচনায় আসে না। সবাই ওই স্মরণ পর্যন্তই, শোকসভা পর্যন্তই, এই পর্যন্তই শেষ। কিন্তু আসল বিষয়ে কেউ ওইভাবে বলে না। হ্যাঁ, আপনার যদি এখন মনে হয় যে হ্যাঁ এটা আত্মহত্যা, তো আত্মহত্যার নেপথ্যের কারণগুলি কি সেটা নিয়ে কেন কথা বলে না কেউ? একটা মানুষ, এত জনপ্রিয় একটা মানুষ আত্মহত্যা করছে, সেটার কারণ আছে না? তো কারণগুলি নিয়ে তো কোনো আলোচনা হয় না, অথচ বারবার বলা হয় আত্মহত্যা। আমরা একটু এদিকে আসি, যে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো আমি এবার একটু জানতে চাই যে এই যে বললেন যে শাবনূরকে নিয়েও সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছিলেন। তার ক্যারিয়ারে 27টি ছবির মধ্যে 14টিতেই নায়িকা ছিলেন শাবনূর। তো সালমান শাহ কি আসলেই মানে শাবনূরের সঙ্গে কোনো সম্পর্কে ছিলেন, বা তিনি কি দাম্পত্যে আসলেই সুখী ছিলেন? মানে আমরা একজন, আপনাকে সালমান শাহ গবেষক হিসেবে জানি, তো আপনার বিশ্লেষণ কি বলে? যতদূর জানি যে একটা মানুষ একজন নায়িকার সাথে 14টা সিনেমায় অভিনয় করলে তার সাথে একটা সম্পর্ক দাঁড়াবে। হ্যাঁ, এখন সেই সম্পর্কটারে যদি আপনি বিভিন্ন ধরনের রং রূপ দিয়ে আমরা বাইরে থেকে, সেটা আমরা দিতেই পারি, কিন্তু মানে ভেতরগত তাদের কি সম্পর্ক ছিল সেটা তারা ভালো জানে। এখন বিভিন্ন পত্রিকায় এমন তো, মানে উনি মারা যাওয়ার কিছুদিন আগে এই মানে মিকাডো স্যার নিজে যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলনের আগে যেই নিউজটা আসছে, ধরেন একটা সিনেমার স্টিল ছবি দিয়া চিত্রালীতে নিউজ করা হয়েছে এরকম যে সালমান শাহ শাবনূরকে বিয়ে করছে। এখন একটা পত্রিকায় যদি আপনি নিউজ করেন, সেই নিউজের পক্ষে তো ডকুমেন্ট থাকে। ওনারা যদি বিয়ে কইরেই থাকে, সেই ক্ষেত্রে কে কোনো ডকুমেন্ট দেখাইতে পারছে যে ওনারা বিয়ে করছে? দেখাই নাই। তো এই ধরনের বানোয়াট নিউজ যখন করছে, তো একটা মানুষের সংসারে তো অশান্তি লাগবেই। আর সালমান শাহ শাবনূর যেহেতু একটা জুটি দাঁড়াইছে, তো ওই জুটির পক্ষে অনেক মানুষ ছিল, এই জুটিরে ব্যবহার করতে পারে নাই, সেটার বিপক্ষে অনেক মানুষ ছিল। এই জুটিরে ব্যবহার করতে চাইছে বা এই জুটিরে নিয়ে সিনেমা বানাইতে চাইছে, তারা কোনো না কোনোভাবে হতাশ হয়েছে, পারে নাই। তো আবার একটা শ্রেণী তাদেরকে কুক্ষিগত করে রাখা একের পর এক সিনেমা বানাইছে, বা তাদের শিডিউল পাইয়া দেওয়ার জন্য দালালি করছে, একদম মানে সরাসরি যেটা বললাম আর কি। তো দালালিও করছে, এরকম মানুষ আছে। তো এই সব কিছু মিলে না এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে সালমান শাহ শাবনূর তারা যা কিছুই হইতো, একসাথে কোথাও আড্ডা দিলে, একসাথে গল্প করলে, একটা শুটিং স্পটে যখন তারা একসাথে কাজ করতো, তো একটা রোমান্টিক দৃশ্য কয় টেকে শ্যুট হয়েছে সেটার আদ্যপ্রান্ত কিন্তু সামিরের কাছে চলে আসতো, ফোনে চলে আসতো। মানে সংসারে অশান্তি লাগানোর যে বিষয়টা, তো এই সব কিছু মিলে মানে সংসারের এই ধরনের ক্যাচালগুলি তো ছিলই কম বেশি। তো সাংসারিক ক্যাচালে একটা মানুষ যে এইভাবে আত্মহত্যা করবে, বা পিবিআই যে 5টা কারণ উল্লেখ করছে, এর ভিতরে অন্যতম যেটা যে একটা তাদের সন্তান হচ্ছিল না। তো সন্তান হচ্ছিল না, বাংলাদেশে তো এরকম অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, তারা কি আত্মহত্যা করে? হ্যাঁ। তো এই যে 5টা কারণ উল্লেখ করছে, পারিবারিক কলহ কার না আছে? বাংলাদেশের আমাদের যেই মানে ফ্যামিলি কালচার, প্রত্যেকেরই কম বেশি ঝামেলা থাকে। আর মানে পুত্রবধূ বা শাশুড়ি বা শ্বশুর, তাদের ভিতরে ঝামেলা থাকেই। তাই বলে মানুষ আর মানে আত্মহত্যা করবে এরকম মানে এক জনপ্রিয় অবস্থায় আহ, মনে হয় না এগুলি, মানে কোনোভাবেই মনে হয় না। তো শাবনূরের প্রসঙ্গ যেটা, যে একসাথে যেহেতু কাজ করছে, একসাথে ওঠা ভালো বসা, বোঝাপড়া ছিল। হ্যাঁ ভালো বোঝাপড়া ছিল। ভালো বোঝাপড়াই যদি না থাকতো তাহলে পর্দায় তারা এরকম মানে তাদের Chemistry এভাবে হতো। আমরা মানে পাইতাম না, এইভাবে আমরা তাদের মানে ভালো লাগার সৃষ্টি হইতো না। তো যাই হোক, মানুষ রং রূপ মিশিয়ে অনেক কিছু বলছে তখনকার। এই জন্য আমি তখন বললাম যে জুন জুলাই আগস্ট এই 3 মাসের সিনেমা সিনেমা বিষয়ক পত্রিকা, ম্যাগাজিন, মানে প্রচ্ছদ সর্বস্ব ম্যাগাজিন তখন যে ছিল সাপ্তাহিক, এসব ম্যাগাজিন যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন বানোয়াট মানে ভুল তথ্য নির্ভর নিউজ অভাব নাই। তো এগুলি কারা করেছে? হ্যাঁ, তখনও কিন্তু হলুদ সাংবাদিক ছিল। হ্যাঁ,
তো মানে সালমান শাহর পিছনে হলুদ সাংবাদিক কারা লাগাইয়া দিছে, কি কারণে দিছে, এগুলি তখনকার মানুষ জানে। তখনকার অনেক সাংবাদিক এখনো জীবিত আছে, কেউ কেউ মারা গেছে, কিন্তু এখনো অনেকে জীবিত আছে। তো তারাও মানে বিষয়গুলি ভালো জানে, হয়তো বা প্রকাশ করে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সালমান শাহর মা নীলা চৌধুরী, তিনি প্রায় সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন। সর্বশেষ গতকালও তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে ভারত থেকে গুন্ডা ভাড়া করে। তো ওনার মায়ের যে বিবৃতিগুলি, এগুলি কি আপনি সমর্থন করেন কিনা? দেখেন, ওনার মা, ওনার সন্তান, যেহেতু উনি অনেক কথা বলে। এখন বিষয় হচ্ছে কি, আইন কিন্তু প্রমাণ চায়। আমি যদি একটা কথা বলি, সেই মানে কথার প্রেক্ষিতে আমার কিছু কিছু ডকুমেন্ট অবশ্যই তুলে ধরতে হয়, বা এইটার নেপথ্যে কারণটা কি সেটাও যদি উল্লেখ করে তাহলে ভালো হয়। তো কথায় ধারাবাহিকতা থাকলে আর হয়তো বা বিষয়টা এত কিছু হইতো না। তো যেমন মানে যারা আসামি এই মামলার, তারা কিন্তু সবসময় একই রকম কথা বলে, তারা সবসময় একই ধাঁচে কথা বলে। এখন সালমান শাহ জননী বা সালমান শাহ মা, তো উনি দেখা গেছে বয়স হয়ে গেছে, তারপরে অসুস্থ, সব কিছু মিলে হয়তোবা দেখা গেছে এখন একটা বলছে, একটু পরে আবার হয়তোবা ওই কথার সাথে সেম ভাবে মিলে না। তারা কিন্তু সুসংগঠিত যদি নাই হইতো, তাহলে ওই যে যারা আসামি, এই মামলার যতজন আসামি, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে। এখন সেই যোগাযোগ কি তারা আমাদেরকে দেখা করবে? একটা মাত্র আসামি, যেটা হচ্ছে আবুল, এই আবুল যদি সত্য বলে তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, সেটা হোক হত্যা, হোক আত্মহত্যা। হ্যাঁ, আবুল সব জানে, আপনার বিশ্বাস? আমার ধারণা আবুল সব জানে। এবং এই মানুষটা আজ পর্যন্ত, আবুলের চেহারা কেউ দেখছেন? সামিরার দেখছি, আজিজ মোহাম্মদ ভাইরে দেখা যায়, রবি সুলতানা তারে দেখা যায়, ডন সাহেবরে দেখা যায়, এরকম আরো যারা আছে এই মামলার আসামি, প্রত্যেকেই কিন্তু দেখা যায়। কিন্তু কোথায় সে আবুল, ডলি, মনোয়ারা, যারা বাসার মানে কাজের লোক ছিল এবং সালমান শাহ সহকারী ছিল আবুল, এই আবুল একটা মাত্র ব্যক্তি, সে সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে পারে। এখন সে ক্লিয়ার কেন করবে? যেহেতু সে আসামি। এমনও হইতে পারে তারা সবাই এক চক্রের। আবুলকে কি আপনি চিনতেন? আমি ওনার ছবি দেখছি, ওনারা কখনো দেখিনি। ওনার বিষয়ে যতটুকু মিডিয়াতে আসছে ততটুকু পড়ছি, জানছি এতটুকু। সর্বশেষ উনি পিবিআই ওনারে জিজ্ঞাসাবাদ করছে, ওই আগে যেভাবে বলছে এইভাবেই আর কি, স্ক্রিপ্টেড সবকিছু। একটু নকিব ভাই, আমরা একটু সালমান শাহর ছবিগুলোর দিকে যদি একটু তাকাই। 27টি ছবি, 3 বছরেই 27টি ছবি, মানে হিউজ কাজ সেই হিসেবে বলা চলে, এবং প্রায় প্রতিটি ছবি সুপার ডুপার হিট। এর মধ্যে আপনি কোনগুলি হলে গিয়ে দেখেছেন, নাকি আপনি পরে টিভিতে দেখেছেন? না, আমি ওনার সমস্ত সিনেমায় হলে দেখা, হলে একাধিকবার দেখছি, এবং ইউটিউব আসার পরে ইউটিউবে দেখছি। যখন ভিসিআর এর যুগ ছিল তখন ভিসিআরও দেখছি, আর টেলিভিশনে যখন বিভিন্ন সময় দেখা যেত তখনও দেখছি। সব সিনেমায় দেখা। কোন ছবিটা সবচেয়ে আপনি এক নম্বরে রাখবেন, বা 1, 2, 3 যদি আমরা করতে বলি? এটা আসলে মুশকিল, কারণ ওনার এক একটা সিনেমা এক একটা প্যাটার্নের। তো আমার কাছে মায়ের অধিকারটা অনেক ভালো লাগে। আবার বিক্ষোভের যে অনেক চরিত্র, ছাত্র আন্দোলনের যে ছাত্র নেতা, সেই ক্যারেক্টারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আবার জীবন সংসারের যেই মানে তার যে ক্যারেক্টার, যে প্রেমিক বা ভাই, এরকম আর কি, মানে তার সব সিনেমাই ভালো লাগে। কিছু কিছু সিনেমা আর কি বেশি ভালো লাগে, বা বিশেষ করে এই যে অন্তরে অন্তরে থেকে কিন্তু তার স্টাইলিশ বিষয়গুলি একদম মানে শুরু। হ্যাঁ, যেটা কেয়ামত থেকে কেয়ামতের মানে ওইভাবে আমরা পাই নাই। তো এই বিষয়গুলি আর কি, বিশেষ করে তার যেই মানে স্টাইল, মানে ফ্যাশন সচেতন বিষয়টা, বা সময়ের সাথে মানে চাইতে অনেক এগিয়ে থাকা, এই বিষয়গুলি খুব ভালো লাগতো। মানে পর্দায় দেখলে মনে হইতো মানে যেটা আমরা আগে দেখছি, মানে যাত্রা বলার ঢঙে যে ডায়লগ বলা, মানে এই ধরনের কিছু তার মধ্যে ছিল না। আমি ন্যাচারাল বিষয়টা ছিল বিদায় মনে হয়েছে যে না, এটা আমার খুব ক্লোজ, মানে কাছের পাশের একটা ক্যারেক্টার, এরকম মনে হতো। যার কারণে তার প্রতি আকৃষ্টটাও মানে ওইভাবেই তৈরি হয়েছে আর কি। সালমান শাহ তার অনেক ভক্তকে চিঠি লিখেছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। ঢাকার বাইরের একটা জেলার একটা মেয়ে গাইবান্ধার, আচ্ছা ওই ঘটনাটা বলেন না। গাইবান্ধার এক আপু ইয়াসরিবারা গনি, ওনারা 5 বোন। তো ওনার বড় 3 বোন মিলে ওনার কাছে, সালমান শাহের কাছে চিঠি লিখছিল। তো ওনাদের এক রিলেটিভ আছে এফডিসির কর্মকর্তা। তো ওই চিঠি ওনারা হাতে হাতে সালমান শাহের কাছে পৌঁছায়। তো সালমান শাহ যখন চিঠিটা পায়,
অনেকদিন পর উনি নিজের হাতে লেখা ওই তাদেরকে একটা চিঠি লিখে আর কি, ওই চিঠিটাও ওই কর্মকর্তার মাধ্যমে হাতে হাতে তাদের কাছে পৌঁছায়। উনি একটা চিঠি লিখছেন নিজ হাতে, অটোগ্রাফ দিচ্ছেন, এবং পরবর্তীতে চিঠি লেখার যে ঠিকানা সেই ঠিকানা দিচ্ছেন, এবং নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি দিচ্ছেন। তো এগুলি তাদের কাছে পৌঁছাইলে তো তারা মানে তো খুবই আনন্দিত যে সালমান শাহ তাদের কাছে চিঠি লিখছে। ওই ফ্যামিলির সাথে এখনও আমার যোগাযোগ আছে, আর তাদের সবার সাথেই কথা হয়। তো ওই চিঠি যখন তাদের কাছে আমি জানতে পারছি যে এই চিঠি আছে, তখন আমি মানে তাদের সাথে যোগাযোগ করি। ওই চিঠিটা তারা আমার কাছে পাঠায়, আমি দেখি, এবং ওই চিঠিটা ওনার ইয়াসরিবারা গনি আপুর আরেক বোন আছে, জামিয়া আফরিন গনি, ওনার বাসায় চিঠিটা আছে, মানে বাধাই করা, ওনার ঘরে আছে ড্রয়িং রুমে। তো আমি ওইখানে গিয়ে চিঠিটা হাতে নিয়ে দেখছি এবং পড়ছি। তো এই জিনিসগুলি তাদের কাছে আছে, এবং তাদের কাছে অনেক ভিউ কার্ড ছিল, যেই ভিউ কার্ড অন্যান্য সংগ্রহ তারা মানে আমাকে দিয়ে দিয়েছেন। ওই চিঠি আপনি দেখেছেন, চিঠিতে কি লিখেছেন একটু যদি সংক্ষেপে বলুন। চিঠিতে উনি ওনাদেরকে ধন্যবাদ জানাইছে, মানে ওনাদের মতো ভক্ত যে আছে সেটার জন্য সে সৌভাগ্যবান, এবং খুব ব্যস্ত মানুষ যার কারণে সংক্ষিপ্তভাবে চিঠির উত্তর দিছে। তো এইসব আর কি কুশল বিনিময় করা। নকিব, সালমান শাহ তো গানও ভালো গাইতেন, আমরা একটা সিনেমায় তার একটা গান দেখেছি হিন্দি গানের সুরে, যদিও এছাড়া টিভি নাটকেও গান দেখেছি। তো তার গান নিয়ে কি আলাদা কোনো ফ্যাসিনেশন ছিল বলে মনে হয় আপনার? হ্যাঁ, উনি তো যদ্দূর জানি যে ছায়ানটের ছাত্র ছিল, এবং সেখানে রবি মানে সেখানে গান শিখছেন আর কি। তো এবং শিশু শিল্পী ছিলেন বিটিভির তালিকাভুক্ত। তো উনি তো মানে বিভিন্ন নাটকেও শিশু থাকতে অভিনয় করছেন, এবং বড় হওয়ার পরও যখন সিনেমায় ব্যস্ত তখনও কিন্তু নাটকে অভিনয় করছেন। তো গানের প্রতি তার আলাদা একটা মানে ভালো লাগা ছিল বিধায় সেই গানটা হয়তো বা পরবর্তীতে কন্টিনিউ করতে পারেন না, যেহেতু সিনেমায় ব্যস্ত হয়ে গেছেন, সেটা ছিল মনে হয়। নকিব, আমরা শেষের দিকে আছি, আমরা একটু আবার আপনার ব্যক্তিগত একটা ঘটনা জানি যে আপনি সালমান শাহ এরকম অন্তর্ভুক্ত হওয়ার কারণে, তাকে নিয়ে এরকম পড়ে থাকার কারণে, ডুবে থাকার কারণে আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ওই ঘটনাটা কি একটু শেয়ার করবেন? এটা হচ্ছে ধরেন সালমান শাহ যখন মারা যায়, যেই এই 96 সেপ্টেম্বরের 6 তারিখে যখন মারা যায়, এর 3 দিন পরে আমি আমাদের এলাকায় একটা ফ্যান ক্লাব করি সালমান শাহ নামে, সালমান শাহ স্মৃতি সংসদ। তো এইটার আগ্রহ মানে এইটার চিন্তাটা আসে আমার, চাঁদপুরে তখন একটা ফ্যান ক্লাব ছিল ওমর সানি নামে, ওমর সানি ফ্যান ক্লাব, চাঁদপুর শহরের গুয়াকলা রোডে। তো ওইটা দেখার পর সালমান শাহ যখন মারা গেল, তখন আমার মাথায় আসছে যে আমি এরকম কিছু একটা করি। তো আমাদের ওই ফ্যান ক্লাবে আমরা ভিসিআর ভাড়া আইনা সালমান শাহ সিনেমা প্রদর্শন করতাম, বা ওইখানে মানে জন্ম মৃত্যুবার্ষিকী আসলে মিলাদের আয়োজন থাকতো, বা সিনেমা প্রদর্শন করতাম। তো এলাকার এক শ্রেণীর মানুষ থাকে না, মুরব্বী মানুষ, তারা মানে টেলিভিশন দেখে, আবার সেটার বিপক্ষেও কথা বলে। তো আমার এই জিনিসগুলি অনেকের ভালো লাগতো না, তারা আব্বার কাছে বিভিন্ন সময় বিচার দিত যে আপনার ছেলে মরা মানুষ নিয়ে কী শুরু করছে, এটা সেটা বলতো। তো এক সময় মানে উনি রাগান্বিত হয়ে 2002 সালের দিকে আমার সালমান শাহ সংক্রান্ত যত সংগ্রহ আছে সব, মানে বড় বড় বাধাই করা ছবি ছিল ঘরে, সব পুকুরে পানিতে ফেলে দিছে, আবার কিছু মানে ছিঁড়ে মানে পোড়া দিয়ে দিছে, আর ওই ক্লাবটা ভেঙে দিছে। তো এটা নিয়ে 2002 সালে যখন মিডিয়াতে বিষয়টা প্রকাশ হয়, তো তখন আব্বা আমার উপরে খুব রাগ করে। তখন আর কি মানে আমার সাথে একটা মানে হয়, ক্যাচাল হয় ওনার। তো পরবর্তীতে আমি রাগ করে বাড়িতে চলে আসি, অনেক দিন বাড়িতে যাই না। তো এই হচ্ছে আর কি বাস্তবতা। এখন পরে কি মিটমাট হয়েছে? মিটমাট বলতে আসলে আমার খারাপ লাগছে যে আমার এতদিনের সংগ্রহ উনি এক নিমিষে শেষ করে দিল। মানে ক্লাব ভাঙছে ঠিক আছে, কিন্তু আমার সংগ্রহগুলি যদি না পড়াইতো তাহলে আমার কাছে ওই জিনিসগুলি এখন থাকতো। যেহেতু আমি সালমান শাহকে নিয়ে একটা অনলাইন আর্কাইভ করার আমার ইচ্ছা আছে, এগুলি থাকলে অনেক ভালো হতো। সব কিছু ছিল উনি মানে সিনেমায় আসার পর থেকে, সিনেমার মারা যাওয়ার পর থেকে সব কিছু মানে যত কিছু আমি সংগ্রহ করতে পারছি সবই আমার কাছে ছিল। ওই সংগ্রহগুলি আর কি হারাইছি, ওইটা একটা মানে খারাপ লাগা কাজ করে। সহজ হইতে পারি নাই ওই ঘটনার পর থেকে, আর উনিও সহজ হইতে পারে না, যেহেতু ওনার বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিছি এবং সেটা বিভিন্ন মিডিয়াতে আসছে, এই আর কি বিষয়টা। নকিব ভাই, আমরা শেষ করব। আপনি এই যে নতুন সরকার হলো, গণবিক্ষোভের মুখে সাবেক সরকার পতন হলো, এরপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এর মধ্যে তরুণরাও আছেন এই উপদেষ্টা কমিটিতে। তো যেহেতু সবকিছু নতুন ভাবে হয়েছে, তো আপনারা সালমান শাহর ভক্ত যারা, তারা কি চান কিনা যে সালমান শাহর এই হত্যা রহস্য নিয়ে নতুন ভাবে তদন্ত হোক, বা এরকম কোনো স্মারকলিপি দিবেন কিনা, বা কোনো পরিকল্পনা আছে কিনা? আমি আপাতত স্মারকলিপি দিব কিনা এটা বলতে পারতেছি না, তবে সালমান শাহর এই মানে মৃত্যুর ইস্যুটা যেহেতু অতীতে অনেকগুলি তদন্ত হয়েছে এবং সব তদন্তেই কম বেশি গাফিলতি আছে, তো
আমি চাই যে যেহেতু এই মানে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ইয়াং লোকজন এখানে আছে, তো তারা যদি বিষয়টার দিকে নজর দেয় এবং তারা যদি আবার নির্দেশনা দেয় যে এই সালমান শাহ ইস্যু পুনরায় তদন্ত হোক এবং খুব ভালোভাবে যাতে তদন্তটা করা হয়, সময় মানে যদি সময় সাপেক্ষ ব্যাপার হয়, সময় নিয়ে যাতে তদন্তটা করা হয়, সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ করে যদি হত্যা হয় সেটার মানে পক্ষে কি কারণে হত্যা, যদি আত্মহত্যা হয় সেটার মানে পক্ষে কি কারণে আত্মহত্যা, এবং আত্মহত্যা যদি হয়েই থাকে সেই ক্ষেত্রে মানে কারা এই মানে আত্মহত্যার নেপথ্যে দায়ী, সমস্ত কিছু যদি মিলিয়ে যদি তদন্ত হয়, হ্যাঁ, হোক হত্যা বা আত্মহত্যা, মূল সত্যটা যাতে সামনে আসে, সত্য যাই হোক, এবং এই তদন্তটা আবার হইলে সবচেয়ে বেটার হয়, যারাই তদন্ত মানে করে আর কি। সরকার যদি এই নির্দেশনা দেয় খুব ভালো হবে। তবে আমরা ভক্তরা চেষ্টা করবো হয়তো মানে যাতে একটা স্মারকলিপি দিতে পারি তাদের কাছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভক্তদের চাইতে বড় হচ্ছে ফ্যামিলি। তো সালমান শাহর ফ্যামিলি যদি এই বিষয়ে কথা বলে সেটা আরো জোরালো হবে আর কি। তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি, তাদের সাথে থাকতে পারি, তো তাদের কথা বলা উচিত, যেহেতু এখন একটা মানে নতুন সময়। নকিব, আপনি এই পর দিয়ে যান তখন খারাপ লাগে এটার দিকে, বিল্ডিং এ যখন তাকান। বাইরের দেশে তো আমরা দেখি যে যেমন শাহরুখ খানের মান্নতের সামনে অনেকে গিয়ে ছবি তোলে, অনেকে তার আশায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তো সালমান শাহ এই বিল্ডিং এ থাকতেন, এই বিষয়টা কি ওইভাবে কি ছড়িয়েছে বা এরকম কি দেখেন? এখানে তো অনেক ভক্তরা আসে, আমি যতদূর জানি সেটা বিভিন্ন সময় এই রাস্তা দিয়ে অনেক মেয়েরা বা ছেলেরা যখন যায় এদিকে তাকায়, ভিতরে ঢুকে, কেউ কেউ আবার মানে এদেরকে ম্যানেজ করে, গার্ড ম্যানেজ করে হয়তো উপরেও গিয়ে সেই 11/B ফ্ল্যাটের সামনে ছবি তোলে বা সেখানে যায়। তো ওই ভালো লাগাটা কাজ করে মানুষের ভিতরে, ওই টানটা আছে। তো আজকে হয়তোবা যদি উনি জীবিত থাকতেন হয়তোবা এর চাইতেও আরো ভালো কোনো জায়গায় থাকতেন, এবং ওই মানে শাহরুখ খানের বাড়ির সামনে বা সালমান খানের বাড়ির সামনে যেরকম দৃশ্য তৈরি হয় বিভিন্ন সময়ে, তো সেটা হয়তোবা সালমান শাহের বেলায়ও হইতো, অবশ্যই হইতো, যেহেতু তার সেই ধরনের ক্রেজ ছিল এবং সবার চাইতে ব্যতিক্রম ছিলেন তিনি। থ্যাংক ইউ নকিব, সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মাসুদ রানা নকিবের সঙ্গে। তার মধ্যে এরকম অনেক হাজার হাজার ভক্ত আছেন সালমান শাহের, যারা এখনো প্রিয় নায়ককে স্মরণ করেন। আগামী 19 সেপ্টেম্বর তার জন্মদিন, ওই দিনটিতেও এইরকম মৃত্যুবার্ষিকীর মতোই আসলে সালমান শাহের প্রতি তাদের শ্রদ্ধা স্মরণ তারা জানিয়ে থাকেন। সালমান শাহ বেঁচে থাকবেন এরকম হাজারো ভক্তের হৃদয়ে চিরকাল। আমরা আশা করি যে আপনারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সালমান শাহ সম্পর্কে কিছু জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, বাংলা ট্রিবিউনের সঙ্গে থাকুন। বাংলা ট্রিবিউনের নিউজ নিয়মিত পড়তে ভিজিট করুন www.banglatribune.com। সবাই ভালো থাকুন।